আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান টাইম টকে। আপনারা জানেন টাইম টকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজনকে অতিথি করে আনি সাধারণত যারা আমাদের এই কমিউনিটির জন্য দেশ থেকে কিংবা বিদেশে এখানে অবস্থানরত যারা কমিউনিটির জন্য কাজ করেন কিংবা বাংলাদেশে কমিউনিটির জন্য সহায়তা করেন বিভিন্ন পর্যায় থেকে, তাদেরকে নিয়ে কথা বলি, তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলি। তো আজকে আমাদের স্টুডিওতে যিনি এসছেন তিনি হচ্ছেন নাঈম আহমেদ জুলহাস। তিনি একজন ফটো সাংবাদিক হিসেবে বাংলাদেশে অনেক কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন। তিনি সংবাদপত্র এবং সাংবাদিকতার জগতে অনেক কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন। তো তিনি আজকে নিউ ইয়র্কে বেড়াতে এসেছিলেন। তো বেড়াতে আসার কারণে আমাদের সাথে তার সাক্ষাৎ এবং তাকে আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে পাওয়ার সুযোগ পেয়েছি। চলুন তার সাথে কথা বলি। যারা নাঈম আহমেদ জুলহাস, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা টাইম টকে জানেন যে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করেন তাদেরকে আমরা নিয়ে আসি এবং যারা কর্মসূত্রে এখানে বেড়াতে আসেন তাদেরকে আমরা তাদের কর্ম অভিজ্ঞতা, বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করেন তাদের কর্ম অভিজ্ঞতা, তাদের কাজ করতে গিয়ে সুখ দুঃখের কথা, সেগুলো আমরা টাইম টেলিভিশনের মাধ্যমে আমাদের টিভির দর্শকদের কাছে তুলে ধরি। তো আজকে আমরা আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই জন্যই যে আপনার এই দীর্ঘজীবনে একসময় আপনি দৈনিক ইন্ডিপেন্ডেন্টে স্পেশাল, আমি দুঃখিত, আপনি ভোরের পাতা, এখন আপনি দৈনিক স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছেন দৈনিক ভোরের পাতায়। আর একসময় আমরা জানি যে ডেইলি ইন্ডিপেন্ডেন্টের সিনিয়র ফটো জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। আর সাংবাদিকতা করতে গিয়ে আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তো দৈনিক ইন্ডিপেন্ডেন্টে বিশেষ করে যে সময়টা আপনি কাজ করেছেন সেই সময়টা বাংলাদেশের রাজনৈতিক একটা টালমাটাল অবস্থা ছিল। আপনি ফটো সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে সেই সমস্ত অনেক তিক্ত মধুর এবং অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তো সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের বাংলাদেশের সাংবাদিকতা, সেটা ফটো সাংবাদিকতা হোক কিংবা এখন আপনি যেমন দৈনিক ভোরের পাতার সাথে জড়িত আছেন, সেখানে কাজ করতে গিয়ে এখনকার অভিজ্ঞতা, এই সবগুলো আমরা শেয়ার করবো আমাদের দর্শকদের জন্য। তো প্রথমে আমি যদি আপনার কাছে জানতে চাই যে আসলে এই সাংবাদিকতা জগতে আপনার আশাটা কিভাবে হলো? তো দেখেন, আমি আসলে ফটোগ্রাফিটা একটা হক, আমার একটা হোপ ছিল যে ফটোগ্রাফিটা একটা শখ ছিল, শখ করে আমি ফটোগ্রাফি করতাম। তো আর সাংবাদিকতাটা একটা আমার আসলে একটা সময় দেখলাম ভীষণ একটা আপনি নিজেও সাংবাদিক ছিলেন বাংলাদেশে, আপনি যথেষ্ট আপনার সাফল্যের স্বাক্ষর রেখেছেন। একটা সময় আমরা কাজ করেছিলাম। তো অনেকেই আমাদের সিনিয়র যারা ছিলেন, আমি আসলে মূলত ফটোগ্রাফিটা আমার শখ থেকে ছিল, পরে এটা প্রফেশনালি আমি কাজগুলো শুরু করি। তো আমি আপনি কোন মিডিয়াতে বা কোন পত্রিকায় প্রথম কাজ শুরু করেন ফটোগ্রাফার হিসেবে? আমি প্রথমত 2000 সালের জুলাইয়ের 1 তারিখে আমি ইন্ডিপেন্ডেন্ট, যে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আপনার জি আনুষ্ঠানিক মেইন স্ট্রিমে শুরু করা। সেটা হচ্ছে 2001-এ না, 2000 সালের জুলাইয়ের 1 তারিখ। জুলাইয়ের 1 তারিখ, আচ্ছা। হ্যাঁ, তো ওখানে আমি কাজ শুরু করি। তো ওখানে আপনি জানেন যে তখন তৎকালীন আমাদের এডিটর ছিলেন যারা মাহবুল আলম, যিনি পরবর্তীতে বাংলাদেশ গভর্নমেন্টের তত্ত্বাবধায়কের উপদেষ্টা ছিলেন। জি, ওনার হাত ধরে আমার আসলে শুরু, এবং ওনার এক্সপিরিয়েন্স মানে উনি আমাকে আসলে আমি আজকের জুলহাস, আমাকে চেনেন বা আমাকে যে কাজ করার সুযোগ দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে, তো ওনার কারণে আমি এটা করতে পেরেছি। এটা বলার কোনো অবকাশ নাই। এবং কাজের একটা যে স্বাধীনতা, সাংবাদিকতা করতে গেলে যে, আচ্ছা, আমরা এই প্রসঙ্গগুলো পরে আসছি। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তাহলে ইন্ডিপেন্ডেন্টে 2000 সালে শুরু করেছেন ইন্ডিপেন্ডেন্ট যে ফটো সাংবাদিক হিসেবে। তো আপনি ছিলেন কতদিন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টে? এখন তো আপনি ভোরের পাতার সাথে কাজ করছেন। তো ইন্ডিপেন্ডেন্টে কতদিন ছিলেন? আমি 2014 সালের নভেম্বর পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ছিলাম। দীর্ঘ সময়। আমি ওই জন্য জানতে চাচ্ছিলাম যে একটা দীর্ঘ সময় আপনি ইন্ডিপেন্ডেন্টে কাজ করেছেন একজন সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে। তো সেই ইন্ডিপেন্ডেন্টে সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে আপনি যেহেতু 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত 14 বছরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, সাংবাদিকতার ইতিহাসে অনেক চড়াই উতরায়, অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। তো আপনি ফটো সাংবাদিকতা করতে গিয়ে এই ঘটনাগুলো আপনি অনেকগুলো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, অনেক ঘটনার সাথে আপনি যুক্ত হয়েছেন, আপনার প্রফেশনের দিক থেকেই যুক্ত হয়েছেন। তো আপনি আমাদেরকে বলবেন যে এই 2000 সালের সাংবাদিকতা শুরুর পর থেকে আপনার এই উল্লেখযোগ্য কি ঘটনার মধ্যে আপনার যেতে হয়েছে প্রফেশনাল? আসলে স্বাভাবিকভাবেই আমরা আসলে যারা বাংলাদেশের সাংবাদিকতা করি বা করেছি, আমরা আসলে সবাই সব বিটেই কাজ করার অভিজ্ঞতা কম বেশি সবারই আমাদের আছে। তা আমি সাধারণত
ধরেন যে তখনকার সময়কার যে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন বা সার্বিক দেশের যে সার্বিক অবস্থা সেই সম্পর্কে আপনি যথেষ্ট জানেন, দেশবাসী জানে। তো বিষয়টা হচ্ছে যে মানে সকল সেক্টরেই আমি কাজ করেছি। তো একটা সময় গিয়ে আপনার সবারই স্পেশাল একটা বিট থাকে যে বিটে কাজ করে। তো বিটে আমি কাজ করেছি এবং ফিল্ডে কাজ করেছি। তো দেশের সার্বিক যে পরিস্থিতি ভালো মন্দ সকল অবস্থাতেই কাজ করার অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমি ইনশাল্লাহ করতে পেরেছি এবং আপনার করেছি। শুরুতে আপনার সেই সময়ের কর্মপরিবেশটা কেমন ছিল? সাংবাদিক হিসেবে ফটো সাংবাদিক হিসেবে কাজ করতে যখন 2000 সালে শুরু করলেন, তো আপনার কাছে কাজের শুরু করতে গিয়ে কি মনে হলো যে আসলে এই পেশাতে কাজ করা যায় বা করা যায় না? অনেকে আছে যেমন একটা পেশা অনেক আগ্রহ নিয়ে শুরু করেন, কিন্তু শুরু করতে গিয়ে তারপরে কতদিন পরে অনেকেই অভিজ্ঞতা বলে থাকেন যে মনে হচ্ছে যে আসলে মানে আমি কি এটা রাইট চয়েস করলাম কি করলাম না, বা এটা কি আমার ঠিক হলো এই পেশাতে আসা? কারণ অনেক সাংবাদিকতা, বিশেষ করে ফটো সাংবাদিকতা অনেক ঝুঁকি থাকে, অনেক অন্য অন্য চাকরি যেগুলো অন্য যে কোনো চাকরি, ব্যাংকের চাকরি বলেন কিংবা আপনার অন্য কোনো প্রতিষ্ঠানে, বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের চাকরি বলেন, সেটা ঘড়ি ধরে 8টা 5টা 9টা কিংবা 9টা 5টা কিংবা 8টা 4টা এরকম একটা সীমিত সময়ের একটা অফিস আওয়ার থাকে। তো আসলে সাংবাদিকতা করতে গেলে তো এই জিনিসটা হয় না। জি। তো আপনি যখন প্রথম শুরু করলেন তখন আপনার কাছে কি মনে হলো যে আসলে সাংবাদিকতার পেশা যে আগ্রহ নিয়ে শুরু করেছিলেন সেটা মানে আপনার কাছে কোনো বাড়তি অভিজ্ঞতা মনে না, আপনি এনজয় করতে করতেই কাজ করলেন? তখন আসলে তখনকার সময় আমি খুব এনজয় করছিলাম কাজ করা এবং তখনকার পরিবেশটাও মানে দেশের পরিস্থিতি যাই থাকুক, কিন্তু সাংবাদিকতা করা বা যে সাংবাদিক যারা আমরা আমাদের এই প্রফেশন নিয়ে কাজ করার সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা পেশা, এটা আমরা সবাই জানি। তো ওই চ্যালেঞ্জটা নিতে আমি খুবই স্বাচ্ছন্দ্যে চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং আমি কাজও করতেছিলাম। তখনকার পরিবেশও একরকম ছিল, কাজের কোনো সমস্যা ছিল, কাজ করতে সমস্যা ছিল না। তো কাজের ক্ষেত্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করছিলাম। তো বর্তমান পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন, এটা আপনাকে মানতে হবে। কি ধরনের ভিন্নতা তো আপনি ধরেন তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে পান? কি ধরেন ভিন্নতা আপনি দেখেন? আমরা তো ধরেন তখন যে কাজ করলাম তখন অনেক চেঞ্জ, ধরেন দেশ আগাচ্ছে, দিন আগাচ্ছে। তখন আমরা লোকজন ছিল কম, কাজ করতে হচ্ছে বেশি। এখন লোকজন বেশি হলেও কাজের ক্ষেত্রে যে আমাদের যে স্বচ্ছতা বা কাজের যে একটা পরিবেশ, ওই পরিবেশগুলো এখন কিন্তু ওই আগের পরিবেশটা এখন আর নেই। অনেক ক্ষেত্রে অনেক চেঞ্জ আছে দেশে। সেই সেটা পরিবর্তনগুলো কি আপনি মানে আপনার দৃষ্টিতে মানে উল্লেখ না, করতে এটা পারবেন যে কি কি পরিবর্তন আপনার এটা কাছে মনে ধরেন হচ্ছে যে যে এটা যদি আমি 2000 থেকে 14 বছরের মানে আমাদের দেশে সাংবাদিকতার বা কাজের পরিবেশের, সাংবাদিক হিসেবে কাজের পরিবেশের পরিবর্তনগুলো কি রকম হয়েছে, কি কি ক্ষেত্রে? ধরেন সাংবাদিকতা একটা সম্মানজনক একটা পেশা। এই পেশাটাকে এখন আপনি কেউ যদি পার্সোনালি নেয় কারো ব্যাপারে, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু তখন কিন্তু আগে যখন আমরা কাজ শুরু করেছিলাম একটা টাইম পর্যন্ত কিন্তু কেউ পার্সোনালি নিতেন না, এটা কাজের জন্য। এখন আমি যখন আমার প্রফেশনাল দায়িত্ব পালন করতে যাব তখন কোনো আমার নিউজ, আমার ছবি, আমার কোনো কাজ কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে সেটা কিন্তু আমি তখন ভেবে কাজ করি না, বা একজন সাংবাদিক হিসেবে কিন্তু সেটা করা ঠিকও না। এবং এই সময়টায় কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এইটা চিন্তা করে কিন্তু কোনো সাংবাদিক এই কাজ করে না, কোথাও করে না। এবং কিন্তু এখন যেটা হচ্ছে এখনকার পরিবেশটা কিন্তু একটু চেঞ্জ আছে। মানে এখন কি এই বিষয়গুলো বেশি চিন্তা করছে যারা হ্যাঁ, এই বিষয়টাই ধরেন যে অনেকে ধরেন সাংবাদিকতা এখন অনেক পত্রিকা, অনেক টেলিভিশন, যেখানে যারা মেইন স্ট্রিমের সাংবাদিক ছিল তাদের দ্বারা পরিচালিত হতো, এখন কিন্তু সেটা তাদের দ্বারা পরিচালিত হচ্ছে না। তো এখন যিনি সাংবাদিক না উনি আরেকটা সাংবাদিককে কদর করতে জানেন না, এটা আপনাকে বুঝতে হবে। তো একটা সাংবাদিক কিন্তু তার জীবনের অনেক কিছু ফেলে দিয়ে, অনেক কিছুকে বিসর্জন দিয়ে সাংবাদিকতা করতে আসে। আপনি নিজেও বাংলাদেশ সাংবাদিকতা করেছেন, আপনি জানেন যে আপনার সাংবাদিকতা করতে গেলে কত কিছু আপনাকে ফেস করে সাংবাদিকতাটাকে করতে হচ্ছে। বিশেষ করে ধরেন 24 আপনাকে একটা টেনশনে থাকতে হতো। এটা আপনাকে সবসময় চিন্তা করতে হচ্ছে যে আমি যাচ্ছি, আমার একটা কোনো ঘটনা ঘটে যাচ্ছে বা কোনো একটা ব্যাপার আমাকে কভার করতে হবে। আপনি কিন্তু আপনার ছুটি আছে বা ছুটি নাই সেটা কিন্তু চিন্তা করেননি। আপনি কিন্তু চলে গেছেন যে কত তাড়াতাড়ি কত দ্রুত ওখানে যাওয়া যাবে, কিভাবে ওই সংবাদটাকে সংগ্রহ করা যাবে, কিভাবে আমরা এটাকে পিক করব, কিভাবে আমরা এটাকে প্রচার করব। এইটা ছিল সাংবাদিকতার একটা বিষয়। কিন্তু এখন কিন্তু আপনি দেখেন এই যে একটা ব্যাপারটা ছিল তখন কিন্তু এটা একটা হবি বলেন বা মানুষ, এটা হচ্ছে একটা এক ধরনের আসলে কাজ পাগল যারা তারা করতো সাংবাদিকতা, আসলে কাজের মধ্যে যারা এখন ডুবে কি থাকতে মানে চান। আপনার মনে হচ্ছে যে আমি নিজে এক সময় আপনি জি। উল্লেখ করেন যে বাংলাদেশে এই সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম, কাজ করছিলাম, কিন্তু এখন বেশ কদিন থেকে দেশের বাইরে এসেছি। এখন কি এখনকার পরিবেশটা কি আপনার কাছে মনে হয় যে একটু ভিন্ন, সেই কাজ পাগল বা সেই ডেডিকেশনটা নেই না, সেই বাংলাদেশের মানে সাংবাদিকতায়? এখন সেটার কিছু তো আছেই, কিছু যদি না থাকে তাহলে তো এখন সাংবাদিকতা এখনো টিকে না। তবে হয়তো এক সময় এইভাবে চলতে থাকলে এক সময় এই অবস্থাটা থাকবে না,
কারণ কাজ হচ্ছে সাংবাদিকতা, আপনাকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হলে আপনাকে অবশ্যই সত্য ঘটনাটাকে আপনাকে বের করে আনতে হবে এবং এটা আপনাকে মানুষকে জানাতে হবে। এটা হলো একটা ডোর, আপনার মাধ্যমে মানুষ জানবে, জাতি জানবে এবং অবশ্যই ভালো হোক মন্দ হোক সেটা আপনি জানাবেন। কিন্তু এইটা কার পক্ষে যাচ্ছে কার পক্ষে যাচ্ছে না, এটা কিন্তু আপনার উপর মহলের কেউ যদি নির্ধারণ করেন যে এই নিউজটা যাবে এই নিউজটা যাবে না, তো এইটার কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। কিন্তু যিনি একজন সাংবাদিক, ওনার বলার ভঙ্গিটা কিন্তু হবে একরকম। আর যখনই আপনাকে কেউ হ্যান্ডেল করছে, একজন ব্যবসায়ী বা একজন অন্য অন্য জগতের কোনো মানুষ যিনি সাংবাদিক না, উনি কিন্তু এই বিষয়টা সম্পর্কে সংবাদপত্র বা সাংবাদিকতা অথবা কোনো নিউজ সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। ইনি তখন তিনি চিন্তা করবেন যে না, এই নিউজটা দিলে ও একজন খুশি হবে, এইটা দিলে অমুক খুশি হবে না, উনি রাগ হবেন। তো এই বিচার করে কিন্তু সাংবাদিকতা হয় না, যেটা বর্তমানে হয়ে আসতেছে বা হচ্ছে আমরা দেখছি। এই জায়গাটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তবেই সাংবাদিকতাটা ঠিক তার মেইন স্ট্রিমে চলবে। হ্যাঁ, তো এখন ধরেন তখন আগের একটা অনার ছিল সাংবাদিকদের, সবাই একটা অনার করতো, এমন আমি আপনাকে এখন কি সেই অনারটা করছে না এখন সাংবাদিকদের? আমি বলবো সেইভাবে অনেক ক্ষেত্রে হচ্ছে না। কারণ একটা সাংবাদিকদের জন্য আমি আপনাকে একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলবো, আমি জায়গার নাম উল্লেখ না করে। সেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখেছি মানে সব সময় সাংবাদিকদের জন্য চেয়ার থাকতো, একটা আলাদা রো থাকতো যেখানে সাংবাদিকরা বসবে, অপেক্ষা করবে, প্রোগ্রামটা কভার করবে এবং তারা সানন্দে তাদের কাজটা করে চলে যাবে। এখন সাংবাদিকদেরকে তাদের বসা তো দূরের কথা, একটু দাঁড়ানোর জায়গা থাকে না। এটা আমি বলবো এটা অসম্মানজনক সাংবাদিকদের জন্য। সেটা কি শুধুমাত্র সাংবাদিকদের যে অসম্মান করা হচ্ছে এই মানসিকতা থেকে, না আসলে সংবাদপত্র টেলিভিশন মিডিয়ার সংখ্যা বেড়েছে তাদেরকে অ্যাকোমোডেট করা যাচ্ছে না, এই জন্যে কোনটা না, আপনার কাছে মনে হয়? এখন এটা সংখ্যা বেড়েছে, এটা কোনো খারাপ কিছু না, এটা ভালো দিক। এবং অবশ্যই যারা পুরনো আছেন, না, আমি সংখ্যা মানে বাড়াটাকে খারাপ ভালো ওই 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 প্রশ্ন করছি না। আমি বলছি যে এই যে এখন অনেক প্রোগ্রাম করতে গেলে আপনি যেটা বলছেন যে একসময় বাংলাদেশে সাংবাদিকদের জন্য আলাদা একটা যখন কভার করতে যায় একটা বসার ভালো ব্যবস্থা ছিল, এখন সেই ভালো ব্যবস্থাটা নাই, আপনি তো সেটাই বললেন। তো এই ভালো ব্যবস্থাটা নাই কি মানে শুধুমাত্র তাদের প্রতি সম্মান বোধ কমে গেছে এই কারণে, না মিডিয়ার সংখ্যা অনেক বাড়ার কারণে মানে সাংবাদিক যারা কভার করতে যান তাদের সংখ্যা অনেক বেশি, তাদেরকে অত বেশি সিট দেওয়া সম্ভব হচ্ছে না, এটা কোনটা বেশি? বিষয়টা কিন্তু খুব বেশি বাড়েনি। যারা বেড়েছেন, বাড়বে, সাংবাদিক আসবে, চ্যানেল আসবে, বসবে, যাদের প্রোগ্রাম তাদের কাভারেজটাও বেশি হবে। তাদেরকে যেখানে আপনি এক সময় 5টা সিট রাখতেন, এখন টেলিভিশন বা পত্রিকা বা মিডিয়া আরও 5টা এসে আপনি আরও 5টা সিট রাখতে পারেন। বাট আপনি যখন ডাকলেই কাউকে পাচ্ছেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে অনারটা আপনার ভেতর থেকে চলে যাবে। একটা মানুষের যে ভেতর থেকে একটা রেসপেক্ট, ওইটা কিন্তু আমরা হ্যাঁ, সেটা কিন্তু ঘটছে। সেটা কিন্তু যারা অর্গানাইজার তারাও বুঝতেছেন না যে এখানে যে সাংবাদিক আসতেছে তাদেরকে একটু বসার জায়গা, একটু লিখতে তাকে জায়গা লাগবে। একজন সাংবাদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে। আপনি জানেন যে আমরা মানে কত মাসের পর মাস, বছরের পর বছর আমরা রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। কেন? এটা আমাদের তাড়নায়, আমাদের কাজের তাড়নায়। এটা কিন্তু সাংবাদিক, আপনি যদি চিন্তা করেন, এখন হয়তো ওয়েস্ট বোর্ডের বিষয়টা যদি আমি আপনাকে বলি, হয়তো আমাদের দেশে টেলিভিশনের ওয়েস্ট বোর্ডটা একটু এখনও ওইভাবে শুরু হয়নি, কিন্তু পত্রিকার ওয়েস্ট বোর্ডটা এখন অনেক ভালো হয়েছে। বাট কিন্তু বিষয়টা ওখানে না। বিষয়টা হচ্ছে যে আপনাকে ওয়েস্ট বোর্ড একটা ন্যূনতম একটা স্যালারির নিশ্চয়তা দিচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়েস্ট বোর্ড। এটা হয়তো টেলিভিশনে তার চেয়ে বেশি হচ্ছে বা কম হচ্ছে, সেটা একটা আজকে নাই কালকে হয়তো হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে সাংবাদিক কিন্তু শুধু পয়সা বা একটা সাডেন পয়সার জন্য কিন্তু সাংবাদিকতা করে না, তার ভেতরের একটা খোরাক আছে। যে সাংবাদিক হয় উনি কাজ পাগল, আমি আগেই বলেছি, এবং তার ভেতরের একটা খোরাক আছে, আমি কাজটা করে শান্তি পাচ্ছি বা আমি কাজটা করে আনন্দ পাচ্ছি, এই জায়গাটা আমি, এই পরিবেশটাকে আমি মানায় নিচ্ছি। হ্যাঁ, জীবনে বাঁচতে হলে তার একটা ইসে দরকার, কিন্তু তার মানে এই না তার ভেতরের খোরাকটা কিন্তু বড় খোরাক, এটা আপনাকে ভাবতে হবে, এটা চিন্তা করতে হবে। তো সেই প্রেক্ষাপটে আপনাকে যখন আপনি যেই কাজটা করতে যাবেন, যেই জায়গাটায় আপনি কাজ করবেন, প্রত্যেকটা পরিবেশ, সমস্ত পরিবেশে আপনি কাজ করেছেন, আপনি জানেন প্রেক্ষাপট। তো আমার সব আবেদন থাকবে মানে দেশবাসীর কাছে, সাংবাদিকদেরকে যে অন্ততপক্ষে তারা শুধু অনারটা চায় আর কিছু না, যে তারা যেন অন্ততপক্ষে না হয়, মানে একটু মানে তারা অসম্মান না হয়। আচ্ছা, নাইমা জুলহাস, আমি আপনার কাছে আবার আরও কথা শুনবো একটা বিরতির পর। আবার আমরা আপনার কাছ থেকে কথা শুনবো। প্রিয় দর্শক, টাইম টক অনুষ্ঠানে একটা বিরতির সময় হলো। বিরতির পর আবার আমরা আমাদের অতিথির কাছ থেকে বাদবাকি কথা শুনবো। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টাইম টক অনুষ্ঠানে। সঙ্গে আছেন আমাদের নাইমা আহমেদ জুলহাস, যিনি ঢাকায় সাংবাদিকতা করেন, ফটো সাংবাদিক ছিলেন, এখন পত্রিকার সাথে কাজ করছেন। তিনি আমাদের এখানে নিউ ইয়র্কে বেড়াতে এসেছেন। তাকে আমরা আজকে আমাদের টাইম টকে, আমাদের টাইম টেলিভিশন স্টুডিওতে অতিথি করে নিচ্ছি। চলুন তার সাথে বাদবাকি আলোচনা করি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টাইম টক অনুষ্ঠানে। জনাব জুলহাস, আপনি যে বিষয়গুলো বলছিলেন যে আসলে সাংবাদিকতার সেই সময় থেকে এই সময় কিছুটা পরিবর্তন আপনি নিজেই, আপনার যে দীর্ঘ সময় কাজ করছেন সেই সময় আপনি নিজেই লক্ষ্য করছেন। তো এই 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 অভিজ্ঞতা তো আমরা শুনলাম। এখন আমি যদি বলি, আপনি 2000 সালে আপনি অনেক 2000 সালে তখন সম্ভবত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিলেন, তারপর আবার বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসছেন, তারপর আবার পালাবদল, ক্ষমতার পালাবদল হয়েছে। তো এই সময়ের মধ্যে ক্ষমতার পালাবদল হতে গিয়ে মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার ছিল 2 বছর। তো এই সময়ে আপনি আপনার কাজ করতে গিয়ে আপনার কি উল্লেখযোগ্য এরকম 2-1টা ঘটনার কথা আমাদের বলবেন, যেগুলো আপনার কাছে মনে হয়েছে যে আসলে সাংবাদিক কতটা কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে বাংলাদেশে কাজ করছে, আমাদের এই আমেরিকার বাংলাদেশি দর্শকদের জন্য বলবেন? দেখেন, আমি আমার যদি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাকে বলতে যাই, আমি 2000 সাল থেকে কাজ করতে গিয়ে নানান সময়ে ছোটোখাটো হামলার শিকার হয়েছি, সেটা কাজের ক্ষেত্রে বা বিভিন্নভাবে। তো সেটা আমি যদি নাই বলি, আমি যদি মেজর কয়েকটা কথা আপনাকে বলি, উল্লেখযোগ্য ধরেন, সেটা হচ্ছে 2-1টা ঘটনার ভিতরে 2005 সালে মে মাসের 28 তারিখ ছিল তখন। তো 28শে মে শাহবাগ মোড়ে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হ্যাপি নামে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই স্টুডেন্ট মারা যাওয়াতে বাকি স্টুডেন্টরা ওখানে একটা অবস্থান নিয়েছিল। অবস্থান নেওয়াতে একটা সময় একটা গণ্ডগোলের সৃষ্টি হয়ে গেছে, এটা বড় আকারের। তখন পুলিশ এবং তখনকার সময় পুলিশ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে ব্যাপক একটা সংঘর্ষ সৃষ্টি, একটা পর্যায়ে গিয়ে প্রায় 3-4 ঘন্টা যাবৎ এই সংঘর্ষটা চলতে থাকে। তা আমি সহ অনেক সাংবাদিকই সেদিন আহত হয়েছিলেন। তো আমি তখন আমার নিচের চোয়ালে, চারুকলার সেকেন্ড গেটের সামনে আমার এই নিচের চোয়ালে একটা গুলি এসে লাগে। তো এখানে একটা গুলি লেগে আমার একটা দাঁত আমি তখন ওই দিনই হারাই। তো এটা হচ্ছে 2005 সালের মে মাসের ঘটনা, 28 তারিখের ঘটনা। আবার আপনার কিন্তু এটা আমার প্রফেশনাল কাজ করতে গিয়ে কিন্তু আমার হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 2007 সালে, তখন তত্ত্বাবধায়কের আমল চলতেছিল দেশে। হ্যাঁ, তখনও দেশে বেশ গন্ডগোল হচ্ছিল, দিনব্যাপী সকাল থেকে সারা রাত দিন অনবরত গন্ডগোল চলতেছিল। তো কারণ বাজার এলাকায় আপনার ওই যে মেইন রোডে একটা পুলিশ ভ্যানে মানে আন্দোলনকারীরা আপনার আগুন জ্বেলে দিয়েছিল। তো ওই সময় পাশাপাশি ছোট একটা ভ্যানে আগুন লাগানোর সময় পাশে একটা বড় ভ্যান ছিল। তো ওই পুলিশের ওই ভ্যানটাকে, পুলিশের যে ওই ভ্যানের যে চালক ছিলেন, উনি ওই আগুন লাগানো দেখে খুব তাড়াহুড়ো করে উনি আবার ভ্যানটা সামনের দিকে টেনে নিয়ে আসতেছিলেন, যেটা সোনারগাঁয়ের মোড়ের দিকে। ঠিক তখন 2টা লোক ওই তড়িঘড়ির মধ্যে ওই ভ্যানের নিচে পড়ে যায় আন্দোলনকারী। তখন আন্দোলনটা আরও বেগবান হয়। তখন চতুর্দিক থেকে ইট পাটকেল ছুঁড়ে, এমনিতেই আন্দোলন হচ্ছিল। তো তখন আবার একটা পাটকেল এসে আমার উপরে লিপে লাগে। এখানে আমার প্রায় 6টা দাঁত আমার নেই, এবং এখানে আমার প্রায় 35টা স্টিচ লেগেছে তখন। তো এটা আমার একটা মেজর একটা অ্যাক্সিডেন্ট ছিল তখন। এটা হলো 2007 সালে। এই দুটো ঘটনাই নিশ্চয়ই পেশাগত কাজ করতে গেলে আসলে কি ধরনের মানে সমস্যার মুখে, কি ধরনের বিপদের মুখে পড়তে হয় তারই উদাহরণ এটা। হ্যাঁ, এবং আমার কিন্তু 2013 সালে আরও একটা বড় ঘটনা ঘটে গিয়েছে সেটা। এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু, যেহেতু আমি সংবাদকর্মী আর আমার কলিগসরা মোটামুটি অন্য পত্রিকা যারা সবাই বা টেলিভিশনের কম বেশি সবাই সবার জন্য আমরা চেষ্টা করি আগানো এবং হেল্প করার জন্য। 2013 সালের মার্চের 6 তারিখে পল্টনে একটা পার্টি অফিসের সামনে প্রোগ্রাম হচ্ছিল। তো ওটা বিএনপি অফিসের সামনে প্রোগ্রামটা হচ্ছিল। তখন ওখানেও একটা ক্ল্যাশ হয়েছিল। ওই ক্ল্যাশেও আমার প্রায় 15টা স্প্লিন্টার আমার পিঠে লেগেছে। হ্যাঁ, তো ওখান থেকে 9টা স্প্লিন্টার বের করা গিয়েছে। মানে এটা হচ্ছে যখন ফায়ার হয়, আপনার এক বড় শর্ট গান থাকে, শর্ট গান দিয়ে গুলি হচ্ছে, তখন কিন্তু ব্যাপক গোলাগুলি হচ্ছিল। ওই গোলাগুলির মধ্যে একটা গুলি এসে আমার পিঠে লাগে। তো তখন ওই স্প্লিন্টার, ছোট ছোট স্প্লিন্টার থাকে, 15টা স্প্লিন্টার আমার পিঠে পাওয়া যায়। 15টার ভিতরে 9টা শর্টগানের গুলিটা বের করা যায়, আর বাকি 6টা বের করা যায়নি আর কি। আমি যে ওই 6টা এখন বই নিয়ে বেড়াচ্ছি, এবং তখন আমি ঢাকা মেডিকেল থেকে ট্রিটমেন্ট করে আসছিলাম।
তো ঢাকা মেডিকেলে যাওয়ার সুবিধাটা আপনি বোঝেন, যে কারণ সাংবাদিক হিসেবে আমাদেরকে ঢাকা মেডিকেল ছাড়া কোনো উপায় নাই। তো সাংবাদিক হওয়াতে আমরা একটু এক্সট্রা বেনিফিট পেয়েছিলাম ঢাকা মেডিকেল থেকে। হ্যাঁ, তো তারপরে আল্লাহর রহমত, যে আল্লাহ ভালো রেখেছে আর কি। তো এগুলো হচ্ছে যে আমাদের সাংবাদিকতা করতে গিয়ে আমার একটু ছোট কিছু সম্প্রতি 2013 মানে হচ্ছে 13 জি এই বর্তমান যে সরকার, জি। যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জি। এই সরকার ঠিক না, তার মানে জাস্ট এই আগের আমলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলের ঘটনা। তো এই সময়টাই এসে আপনি এখন আমাদের বাংলাদেশের সাংবাদিকতার বা সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে আমরা এই প্রবাস থেকে অনেক কথা শুনি যে এখানে কাজ করতে গেলে এখন অনেক বেশি, যেহেতু রাজনৈতিক হাঙ্গামা বাড়ছে, ডামাডোল বাড়ছে, অনেক সংঘাত সংঘর্ষ বাড়ছে, আক্রমণ পাল্টা। গত কদিন আগে বিএনপি নেতৃত্বাধীন জোট টানা অবরোধ এবং হরতালের ডাক চলছিল। তাদেরকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন অন্যরাও সরকারি বাহিনী যেমন পুলিশ প্রশাসন দিয়ে চেষ্টা করেছে, তেমন দলীয় লোকজনও রাস্তায় মিছিল মিটিংয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করেছে। তো এই দুই অবস্থা মিলিয়ে যেটা হয়েছে যে আসলে দেশে একটা খুব টালমাটাল অবস্থা চলছিল, যদিও এখন সিটি কর্পোরেশন নির্বাচনকে উপলক্ষ করে সেই টালমাটাল অবস্থা কিছুটা স্থিমিত। হয়তো আবার এই ইলেকশনে নির্বাচন এই যে ফলাফল কি হয় তার উপর নির্ভর করে আবার হয়তো কি হবে পরবর্তী দাঁড়াবে। তো এই প্রেক্ষাপটে তা আমরা এখান থেকে যেটা শুনি যে এই অবস্থার মধ্যে দিয়ে যখন যাচ্ছিল দেশ, তখন এখান থেকে যে সাংবাদিকতা, সেটা টেলিভিশনের সাংবাদিকতা কিংবা পত্রিকার সাংবাদিকতা যেটাই হোক, কিংবা ফটো সাংবাদিকতা যেটাই হোক, সব খুব খুব একটা ঝুঁকি তো আছেই, যে কোনো সময় দুর্ঘটনায় পড়া, আহত হওয়া, এমনকি নিহত হওয়ার ঝুঁকি তো ছিল। এছাড়াও যে নিয়ন্ত্রিত করার একটা প্রচেষ্টা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে করা হয়, এটা অনেকে অভিযোগ করেন যে চলছিল। আপনার অভিজ্ঞতাটা বলবেন গত কয়েক বছরের অভিজ্ঞতাটা। দেখেন, আপনি তো এর মধ্যে, আমি এই জন্য আরও বলবো, উল্লেখ করে যে আপনি তো এর মধ্যে ফটো সাংবাদিকতা ছেড়ে আপনি রিপোর্টার হিসেবেও কাজ করছেন। জি জি, তো আপনি আপনার স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে ভোরের পাতার জন্য কাজ করছেন। তো আপনি আপনার অভিজ্ঞতাটা বলবেন সাংবাদিকতা করতে গিয়ে এখন সাংবাদিকরা কতটা মুক্তভাবে বাংলাদেশের সাংবাদিকতা চর্চা করতে পারছে, কতটা নির্ভয়ে করতে পারছে, আপনার অভিজ্ঞতা? দেখুন, আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাকে বলেছি। এখন যখন আপনি কাজ করতে যাবেন, কাজ করতে গেলে ঘটনা ঘটবে, সেটা আপনাকে মোকাবেলা করতে হবে। কিন্তু আমি বলবো যে আমাদের দেশে, বাংলাদেশের সাংবাদিক যারা, তারা, আমি যেমন আহত, অনেকেই আমার সাথে আহত হয়েছেন, তারপরেও তারা কাজ করছেন। যারা হননি তারাও কাজ করছেন। সবাইকে আহত হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমি বলছি যে অনিশ্চয়তার কথা, এই যে গণ্ডগোল, আপনি যে কথাগুলো বললেন যে একটু আগের, যে একটা বিরোধী দলের কর্মসূচি, আবার একটা ক্ষমতাসীন দলের কর্মসূচি, আমি সার্বিকভাবে বলবো একটা কথা, যে কর্মসূচি যাই হোক, মানে এমন কিছু না হোক যাতে করে সাংবাদিক তো পরে সাধারণ মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সেটা কোনো দল থেকে যেন এরকম কর্মসূচিটা না থাকে, এটা হবে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমি দাবি করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমি ধরেন আজকে আমি সাংবাদিকতা, এই বিষয়টি তো হচ্ছে সাংবাদিকতা করতে গেলে যে ঝুঁকি, সেই ঝুঁকির কথা আপনি আগেও বলেছেন, এখনো বলছেন। এই বিষয়টা নিয়ে আমি বলছি যে সাংবাদিকতাকে এই রিপোর্ট করা যাবে, এই রিপোর্ট করা যাবে না, এমন একটি পরিস্থিতি দেশে তৈরি হয়েছে যে এই রিপোর্ট অন এয়ার করা যাবে, এই রিপোর্ট অন এয়ার করা যাবে না, পত্রিকা হলে এই রিপোর্ট ছাপা যাবে, এই রিপোর্ট ছাপা যাবে না, এমন একটি অবস্থা আমরা বাইরে থেকে শুনি। যে আপনার অভিজ্ঞতাটা আমরা জানতে চাচ্ছি, স্বাধীনভাবে সাংবাদিকতা করা যাচ্ছে দেশে? না, এখন ধরেন যে কিছু জিনিস, কিছু নিউজের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন থাকে, এটা যেমন উপর মহলে একটু নির্ধারণ করেন যে আসলে এটা করা যাবে, এটা করা যাবে না। হ্যাঁ, তো তার আগে, সবার আগে আমার নিউজ আমি কি করব কি করব না, এটার জন্য আমাকে বদলাতে হবে না, বদলাতে হবে ভিউ। আপনি কোন ভিউতে থেকে দেখেন, কি জিনিসটা কোন ভিউ থেকে দেখেন, সেটা আপনাকে বদলাতে হবে। তো এখন আমি যখন আমার কাজটা করতে যাব, আর আমি ওখানে বাধাগ্রস্ত হব, তখন কিন্তু একবার দুইবার তারপরে কিন্তু আমি ওটা করতে যাব না। হ্যাঁ, কারণ আমি চিন্তা করবো যে এটা আমি করতে পারি না, তাহলে করবো না, কিন্তু পরে কিন্তু ব্যথিত হবো আমি। তার মানে কি ব্যথিত হচ্ছি, এমন কোন রিপোর্ট যে ধরেন যে দেশে কোনো একটা আক্রমণ ঘটনা কিংবা যেখানে সরকারি দল জড়িত, এমন একটা কোনো দুর্নীতি হোক কিংবা আক্রমণের ঘটনা হোক, সেই রিপোর্টগুলো করা যাবে না, এই ধরনের কিছু? আমি কর্তৃপক্ষের কথা বলছি না, শুধু মানে সরকারি দলের সেই প্রভাবশালী নেতা, এমপি কিংবা তথ্য মন্ত্রণালয় থেকে ফোন করে বা হুমকি এটা করতে না করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কি আসলেই হচ্ছে না? স্বাধীন মতো সব রিপোর্ট করা যাচ্ছে? নিউজ কিন্তু করা যাচ্ছে, কারণ আপনি ধরেন সমালোচনা করতে পারছেন, কিন্তু সেটার একটা মানে ভেরিয়ার আছে, যে আপনি ধরেন যে
আপনি তো আপনি সাংবাদিক, আপনি জানেন যে কোন ব্যারিয়ারটা থাকতে পারে। তো ওইভাবে আপনি যেভাবে বলছেন ওইরকম কোনো ব্যারিয়ার নাই যেটাতে করা যাবে না বা অমুককে করা যাবে না গভর্নমেন্ট থেকে, ওইরকম কোনো বাধা এইটা নাই। এইভাবে না, এইভাবে এটা হচ্ছে না কিভাবে তাহলে? বাধাটা। ধরুন আপনাকে একটা ধরুন আপনাকে সাংবাদিকতা করলে আপনাকে দুইটা দিকই বলতে হবে। আপনি একদিক বললে হবে না। হ্যাঁ, একজন এই কর্মসূচি দুই দিক কি বলা যাচ্ছে? না, আপনি তো আপনাকে বলার সাহস থাকতে হবে। আপনাকে বলতে হলে দুইটা দিকে বলতে হবে আপনাকে, কারণ কে ক্ষমতায় নাই সেটা বিষয় না। আমি তো একবারই আপনাকে বলেছি, আপনি নিউজম্যান, আপনাকে সাংবাদিকতা করতে হবে। সেটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে ডাজেন্ট আমি ম্যাটার। সেই জিনিসই জানতে চাচ্ছি যে এটা কি শুধু যেমন বিরোধী দলের আন্দোলনের কথা বলা যাচ্ছে, কিন্তু সরকারি দলের লোকজন যদি কোথাও কোনো কিছু করছে সেটা কি বলা যাচ্ছে কিনা, আমি হ্যাঁ সেটাই হ্যাঁ, জানতে সেটা চাচ্ছি। বলা যাচ্ছে। দুই হ্যাঁ, পক্ষে কি বলা হ্যাঁ, যাচ্ছে সেটা কিনা? কিন্তু বলা যাচ্ছে, সেটা বলা যাচ্ছে। মানে সেটা কিন্তু বলা যাচ্ছে, এবং আমরা কিন্তু থেমে নেই। এখন কিন্তু আমরা ডিজিটাল যুগে আছি। হ্যাঁ, তো ধরেন আজকে যদি কেউ বলতে না পারে, আরেকজন কিন্তু আজকে আপনি মোবাইলে একটা ফুটেজ তুলতে পারতেছেন, ছবি তুলতে পারতেছেন, সেটা আপনি ছড়িয়ে আপলোড করতে পারছেন। হ্যাঁ, আপনি কিন্তু এখন লুকোচুরি করার কোনো সুযোগ নাই। তো সেটা ধরেন যে আপনি থামায় রাখতে পারবেন না। আপনি অপরাধ করলে আপনি সেটা যেই হন, কে কোন দলের কে কিসে, এটা কিন্তু কম বেশি এটা কিন্তু বের হবেই। হ্যাঁ, এবং সেটা কিন্তু আপনি সাংবাদিক হিসেবে বা আমি সাংবাদিক হিসেবে আমি চেষ্টা করবো আমারটা ইয়ে করার প্রপোজ। ধন্যবাদ জনাব নাঈম আহমেদ জুলহাস। আমাদের সময় শেষ হয়ে এসছে। আমি আপনাকে আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে আপনাকে ধন্যবাদ, টাইম টিভিকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে টাইম টিভির মাধ্যমে এদেশের আমাদের দেশের যারা প্রবাসী যারা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং তারা যেন আমাদের দেশটাকে নিয়ে ভাবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই টাইম টক অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। টাইম টকের পরবর্তীতে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।